রাম 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 রাম। মরণ এখন রাম রাম করে কি হবে শুনি? কখন থেকে বলছি রমা চলো চলো, ফিরতে দেরি হয়ে যাবে, কিন্তু কে কার কথা শোনে? বোনকে পেলেই এমন গল্প জুড়ে বসো, দুনিয়ার কিছুই আর মাথায় থাকে না। তার ওপরই হতচ্ছাড়া বাইকটা আর খারাপ হওয়ার সময় পেল না নাকি? উফ মা গো! বাইক খারাপ হয়ে যাওয়ায় রাত দুটোয় শুনশান রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছে রমা আর তার স্বামী অশোক। বুকের ভেতর চাপা ভয় নিয়ে তারা এগিয়ে চলেছে সেই পুরনো বুড়ো বটতলার কালীবাড়ির পাশ দিয়ে। যে কালীবাড়ি একসময় শত শত মানুষের আশ্রয় ছিল, আজ নাকি সেটাই পরিণত হয়েছে এক ভুতুড়ে জায়গায়। কিন্তু মায়ের মন্দির কি কখনো সত্যিই ভুতুড়ে হতে পারে? সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলই তোমার ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পুঙ্গুরে লঙ্ঘাও গিরি। পঙ্কে বদ্ধ করো করি, পুঙ্গুরে লঙ্ঘাও গিরি। কানে ভেসে আসা সেই গানের আওয়াজে আচমকাই থমকে গেল দুজনেই। শুনতে পেলে? শুনতে পেলে? চুপ করো রমা, একদম চুপ, তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি! বলেই বাইকটা ঠেলতে ঠেলতে হনহনিনে এগোতে লাগলো অশোক। পথ যেন শেষই হতে চাইছে না। দুজনেই জোরে হাঁটছে, কিন্তু পা যেন আর সায় দিচ্ছে না। অশোক স্পষ্ট বুঝতে পারছে শুধু তারা দুজন নয়, আরও কেউ যেন পিছু পিছু আসছে, অদৃশ্য কিন্তু উপস্থিত। হ্যাঁ গো, চুপ, একদম পেছনে তাকাবে না। রমা! পেছন থেকে ভেসে আসা ডাক শুনে রমার মাথা যেন ঘুরে উঠল। রমা, রমা রে! ডাকটা আরও কাছে আসছে। ভয়ে রমা পা আরও দ্রুত চালাতে লাগলো। রমা, আমার মেয়েটাকে ডেকে নিয়ে আয় না রমা। আমায় ছেড়ে দাও মা, আমি জানি না তোমার মেয়ে কোথায়। রমা রে, নিয়ে আয় না আমার মেয়েকে, আমার মাঝে না খেয়ে আছে, নিয়ে আয় না রমা। কাল সকালে আমি গিয়ে তোমার মাকে খাইয়ে আসবো মা, তুমি এখন যাও। অল্প পায়েস নিয়ে আসিস রে রমা, মাঝে আমার অভুক্ত। কথাটা শেষ হতেই হঠাৎ একটা দমকা শীতল হাওয়া এসে দুজনকে ছুঁয়ে গেল, আর পর মুহূর্তেই সবকিছু যেন নিঃশব্দে মিলিয়ে গেল অন্ধকারে। বুড়ো কালী মন্দির, যেখানে একসময় শত শত মানুষের আনাগোনা ছিল, আজ সেখানে নেমে এসেছে এক অদ্ভুত শুনশান নীরবতা। ভুল করেও কেউ আর পা দেয় না এই জায়গায়। মন্দিরের সামনে মাঠটা ভরে আছে শুকনো পাতায়, সাফ করার কেউ নেই। মায়ের গর্ভগৃহে জমেছে রাস্তার ধুলো। কালো শিবলিঙ্গ ধুলোর আস্তরণে প্রায় সাদা হয়ে গেছে। মায়ের মূর্তি থেকে খুলে পড়েছে চুল, গায়ের নীল রং চটে গেছে। ডাকিনী বর্ণিনীর পায়ে ধরেছে ফাটল। কাঠামোর নিচে বাসা বেঁধেছে অসংখ্য পিঁপড়ে আর পোকামাকড়। তবুও এত অবহেলার মাঝেও মনে হয় মা এখনও এখানেই বিরাজ করছেন, কারণ তার প্রিয় মেয়ে তো এখনও তার চরণেই পড়ে আছে। অবহেলা পেলেও আজ অবধি বটতলার কাউকে মা বঞ্চিত করেননি, কখনো দর্শন দিয়ে, কখনো স্বপ্নে এসে নিজের পুজোর নির্দেশ দিয়ে। মেয়ের কষ্টে মা নিজেও যেন অভুক্ত থেকে নিজেকে কষ্ট দিচ্ছেন। আজ পর্যন্ত এই বুড়ো কালীবাড়ির সামনে কারও কোনো ক্ষতি হয়নি, তবে মাঝে মধ্যে মা নিজের উপস্থিতি জানান দেন। কখনো হঠাৎ উচ্চ অট্টহাসি শোনা যায়, কখনো আবার নুপুরের ঝুমঝুম শব্দ ভেসে আসে। শেয়ালের উপদ্রব এতটাই বেড়েছে যে রাতে কেউ আর বেরোতে সাহস পায় না। হ্যাঁ, এটাই সেই বটতলার বুড়ো কালী মন্দির, মাহেন্দ্রনীর মন্দির। মাহেন্দ্রনী, যে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত অটুট ভক্তি নিয়ে মায়ের চরণ আঁকড়েছিল, মায়ের আশীর্বাদে বাঁচিয়েছিল হাজার হাজার মানুষের জীবন। তার ছিল না কোনো লোভ, না কোনো শখ আহ্লাদ, না সংসারের টান। শুধু মনের গভীরে একটাই ইচ্ছে ছিল, তার মেয়ে মাহি একদিন তার থেকেও বড় সাধিকা হবে। কিন্তু মানুষ চাইলে কি সবই হয়? যতদিন পরমেশ্বর পরীক্ষা নেন, ততদিন তো সেই পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হয়। মেয়ের সাধিকা হওয়ার পথ দেখিয়ে গিয়েছিল মাহেন্দ্রনী, কিন্তু চাইলেই কি এত সহজে সাধিকা হওয়া যায়? তাও আবার এক দুটি নয়, 10 মহাবিদ্যার সাধিকা। মাহেন্দ্রনী চাইলে কি হবে? যার সাধনা, সে কি পরীক্ষা নেবে না মাহির? সে আদৌ মায়ের মতো হতে পারবে তো? সহ্য করতে পারবে এই 10 মহাবিদ্যার সেই ভয়ঙ্কর শক্তি? তাই যেন মা নিজেই এক মুহূর্তে নিভিয়ে দিলেন মাহেন্দ্রনীর আশার প্রদীপ, যেন একদিন তার মেয়ে নিজেই সেই প্রদীপ আবার জ্বালিয়ে তোলে। কিন্তু মায়ের এই অবুঝ মেয়েও তো হাল ছাড়ার নয়। হাজার পুজো অর্চনার পরও সে মুক্তি নেয়নি। এক রোখা জেদ নিয়ে বসে আছে মায়ের কাছেই, যেন তারও একটাই কথা, মেয়েকে সাধিকার রূপে না দেখা পর্যন্ত সেই মায়ালোক ছেড়ে কোথাও যাবে না। তাই এই বুড়ো কালী মন্দিরে প্রায়ই দেখা যায় মাহেন্দ্রনীকে, কখনো মন্দিরের বারান্দায়, কখনো গাছের নিচে, কখনো বা শ্মশানে। কিন্তু আজ অবধি সে কারো কোনো ক্ষতি করেনি। যেই তাকে দেখে নিঃশব্দে প্রণাম করে সরে যায়। চৌধুরী বাড়িতে আজ ভীষণ হইচই। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আজ পাত্রপক্ষ এসে আশীর্বাদ করে যাবে।
মেয়ের বিয়ে ঠিক করতে পেরে ভীষণ খুশি তার বাবা সঞ্জীব চৌধুরী। একসময় এই বাড়ি ফাঁকা হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার লোকজনে ভরে উঠেছে। অপু তার স্ত্রী সন্তান নিয়ে ফিরে এসেছে। ছোট কাকার মেয়েও তার স্ত্রী সন্তান নিয়ে এই বাড়িতেই থাকে। মায়ের মৃত্যুর পর দাদা সঞ্জীবকে সামলাতে বোন সরমাও কয়েক মাস এখানেই ছিল। বাড়ি থেকে ছেলের স্কুল আর নিজের অফিস দুটোই কাছাকাছি হওয়ায় অনন্তও তার স্ত্রীকে নিয়ে এখানেই থেকে গেছে। পাড়ার লোক যাই বলুক, সে তাতে কর্ণপাত করে না। আপনি বাঁচলে বাপের নাম। মাঝে মধ্যে নিজের বাড়ি গিয়ে সব গুছিয়ে আবার ফিরে আসে। তাই এখন আবার আগের মতোই জমজমাট হয়ে উঠেছে চৌধুরী বাড়ি। আশীর্বাদ উপলক্ষে পুরো বাড়িটা সুন্দর করে সাজিয়েছে অপু। মায়ের আশীর্বাদে সঞ্জীব আর অপু দুই ভাইয়ের এখন আর টাকার কোনো অভাব নেই। পাড়ার লোকজনকেও নিমন্ত্রণ করা হয়েছে। এক কথায় ছোটখাটো একটা বিয়ের আয়োজন যেন। কিন্তু এত আয়োজনের মাঝেও একটা অস্বস্তি লুকিয়ে আছে। মাহি কিছুতেই এই বিয়েতে রাজি নয়। প্রায় জোর করেই মানসিকভাবে চাপে ফেলা তাকে বিয়েতে রাজি করানো হচ্ছে। এ নিয়ে কম অশান্তি হয়নি বাড়িতে। মেয়ের অস্বীকারে একদিন রাগের মাথায় সঞ্জীব তাকে মারতেও হাত তুলেছিল। আসলে সেই দিন থেকেই তার মাথায় বিয়ের চিন্তা ঢুকে বসে, যেদিন মাহি মায়ের নির্দেশে বাড়ির গুহীয় কালীবাড়িতে আবার মায়ের প্রতিষ্ঠা করে। সেদিন মাহির মধ্যে যেন মাহিন্দ্রাণীর ছায়া দেখতে পেয়েছিল সঞ্জীব। আর সেখানেই তার ভয়। কোনোভাবেই সে চায় না তার মেয়ের জীবনে সেই পথ নেমে আসুক। তার একটাই বিশ্বাস, মেয়ে সাধারণ মানুষ হয়ে জন্মেছে, আর 5টা মেয়ের মতোই তার জীবন কাটানো উচিত। সেদিনই মনে মনে মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল সে। কিন্তু বিয়ের কথা উঠতেই শুরু হয় তীব্র অশান্তি। মাহির একটাই কথা, আমি বিয়ে করব না। মা আমার উপর অনেক বড় দায়িত্ব দিয়ে গেছেন, আমি সেই দায়িত্বই পালন করব। আর সেই কথার জন্যই সেদিন মার খেতে হয়েছিল তাকে। সাদিকা হবে, জ্যান্ত জ্বালিয়ে দেব যদি তোর মায়ের মতো ওইসব কিছু করতে দেখি কোনোদিন। তুই বিয়ে করবি, ব্যাস, এটাই শেষ কথা। পালিয়েও যেতে চেয়েছিল মাহি। তাকে সাহায্য করেছিল মাহেন্দ্রাণীর গুরুভাই আদিত্য, কিন্তু তাতেও লাভ হয়নি। খুঁজে খুঁজে ঠিকই তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। আর ঠিক 1 সপ্তাহের মধ্যেই বুড়ো কালী মন্দিরের অশ্বত্থ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আদিত্যর লাশ। সবাই বলে আত্মহত্যা, কিন্তু সত্যিই কি তাই? আদিত্য কি সত্যিই নিজে প্রাণ দিয়েছে, নাকি তাকে খুন করা হয়েছিল? সুন্দরী, শিক্ষিতা, ভদ্রমেয়ে মাহির জন্য তার বাবা খুঁজে বের করেছিল এক উপযুক্ত পাত্র, কৌস্তব মুখার্জি। কলকাতায় চাকরি করলেও তার বাড়ি উত্তরবঙ্গের কোচবিহার জেলার ছোট্ট গ্রাম চিলাখানায়। কৌস্তব দেখতে মোটামুটি, লম্বা, সুঠাম চেহারা, শ্যামলা রং। সঞ্জীব অফিসে খোঁজ নিয়েছিল তার সম্পর্কে। সবাই ভালোই বলেছে, তাতেই নিশ্চিন্ত হয়েছিল সে। চিলাখানা থেকে কলকাতায় এসে কৌস্তবের বাবা মা দেখে গিয়েছিল মাহিকে। এক দেখাতেই পছন্দ হয়ে যায় তাদের। সেদিনই বিয়েতে মত দিয়ে যান। কৌস্তব বলেছিল, সারা জীবন তো মাহি আমার সঙ্গেই থাকবে, তবে প্রথমে কিছুদিন যদিও আমার বাবা মার সঙ্গে উত্তরবঙ্গে থাকে আমার ভালো লাগবে। এই কথা শুনে যেন আরও খুশি হয়ে উঠেছিল সঞ্জীব। ভেবেছিল বড় সংসারের দায়িত্বে পড়লে মেয়ের মাথা থেকে এই সাধনা টাধনার চিন্তা সব উধাও হয়ে যাবে। এত দূরে বিয়ে ঠিক হওয়ায় মাহি আবার অশান্তি শুরু করেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ছেলের বা তার পরিবারের কোনো দাবি দাওয়া নেই। এতেই খুশিতে গদগদ হয়ে সঞ্জীব সবার সঙ্গে কথা বলে ঠিক করে ফেলে এই বিয়েই হবে। মাহি অনেক চেষ্টা করেও কিছু করতে পারছিল না, কিন্তু যেই শুনল তার শ্বশুরবাড়িতে দেবী ছিন্নমস্তা, তারা আর কালী প্রতিষ্ঠিত, অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল সে। যেন মনে মনে কোনো হিসেব কষল। শেষমেশ রাজি হয়ে গেল বিয়েতে। চৌধুরী বাড়িতে আজ ভিড় উপচে পড়ছে। মাহির হবু শ্বশুরবাড়ি থেকে এসেছে 7-8 জন, সঙ্গে কৌস্তব। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব মিলিয়ে বাড়ি গমগম করছে। মাহিকে আশীর্বাদ করার পর উকিল ডেকে রেজিস্ট্রি পেপারে সই করানো হলো দুজনকে। এই পরিকল্পনাটা অবশ্য সঞ্জীবেরই, যাতে পরে মাহি কোনো ঝামেলা করতে না পারে। আর মাত্র 20 দিন পর তাদের সামাজিক বিয়ে। নাচ, ঢান, হই হুল্লোড়, মোটের ওপর বেশ আনন্দেই কেটে গেল দিনটা। সন্ধ্যায় কৌস্তব আর তার পরিবারের লোকজন ফিরে গেল তাদের ফ্ল্যাটে। ঘড়িতে তখন রাত 8টা। বেশিরভাগ লোকজন চলে গেছে, শুধু কিছু আত্মীয় এখনও রয়েছে। সঞ্জীব নিজের ঘরে বসে হিসেবপত্র দেখছিল। সেই সময় চুপচাপ এসে দাঁড়ালো মাহি। আর চোখে মেয়েকে দেখে নিল সে। কিছু বলবি? হ্যাঁ, বল। বিয়ে দিতে চেয়েছ, আমি রাজি হয়েছি। সব কিছু তোমার মন মতোই হচ্ছে। আমার একটা শেষ ইচ্ছে রাখবে? সাধিকার ভূত বাদ দিয়ে যা ইচ্ছে হয় চাইতে পারিস। না, ওসব কিছু চাই না, তবে আজকের রাতটা আমি মায়ের ওখানে থাকতে চাই। আমি কথা দিচ্ছি, বিয়ের আগে আর কোনোদিন যাব না। ওই ভুতুড়ে জায়গায় গিয়ে একা একা থাকবি? তোর ওই আদিত্যই তো ওখানে গলায় দড়ি দিয়েছে।
না না, ওখানে যাওয়া চলবে না। ভয় পাচ্ছ যদি পালিয়ে যাই? না, তুমি তাই ভাবছ। পিপিকে নিয়ে যাব, পিপির সাথেই সকালে ফিরে আসব। আজকের দিনটা আমাকে মায়ের ওখানে থাকতে দাও প্লিজ। শর্মাকে বলেছিস? হ্যাঁ, ও রাজি হয়েছে ওখানে যেতে। হ্যাঁ, বাব্বা, ওরও দেখি বেশ সাহস বেড়েছে। বাড়তি কথা বন্ধ করো। ঠিক আছে, যা, সকালে তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে। আর কিছু না বলে মাহি বেরিয়ে গেল। শর্মাকে নিয়ে আর দেরি না করে রওনা হলো সে তার মায়ের মন্দিরের দিকে। হঠাৎ তোর কি হলো রে মা? আজ এমন করে মায়ের ওখানে যেতে চাইছিস কেন? কাজ আছে পিপি। কি কাজ বল তো? পালাবি না তো? দাদা কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না। এখন পালাবো না ঠিকই, তবে একদিন না একদিন তো পালাবই। এমন করিস না মা, জেনে শুনে একটা ছেলের জীবন নষ্ট করছিস কেন? আর বাবা যে জোর করে আমার জীবনটা নষ্ট করতে চাইছে তার কোনো দোষ নেই, তাই তো পিপি? দেখ শোনা, আমি তোকে সব কিছুতে সাপোর্ট করেছি এতদিন, কিন্তু তুই যা চাইছিস সেটা এত সহজ না। তোর মা পেরেছে বলে তুইও পারবি এমন তো কোনো কথা নেই। চেষ্টা তো করবই পিপি, নাকি সেটাও করব না? এটা আমার মায়ের শেষ ইচ্ছে, আমি মেয়ে হয়ে সেটাও পূরণ করব না? যাই হোক, তুই গিয়ে করবিটা কি দেখতেই পাবে। শোন না, লোকের মুখে শুনি জায়গাটা নাকি খুব ভুতুড়ে। ও সব বাজে কথা। না রে মা, কত লোক বলে জানিস? আচ্ছা পিপি, একটা কথা বলো তো, যেখানে মা কালী নিজে বিরাজ করেন সেখানে কি কোনো ভূত প্রেত কারোর ক্ষতি করতে পারে? না, তাহলে এসো, চলে এসেছি। রাত তখন বেশ গভীর। জায়গাটায় পা রাখতেই শর্মার গা কেঁপে উঠল। চারপাশে ধুলো, শুকনো পাতা, সব মিলিয়ে এক অদ্ভুত নির্জনতা। কোথাও একটু আলো নেই। দূরের রাস্তার লাইটের ক্ষীণ আলো এসে পড়েছে, তাতেই জায়গাটা আরও ভয়ঙ্কর লাগছে। দুজনেই মোবাইলের টর্চ চালালো। মাহি সোজা মন্দিরে না গিয়ে আগে গেল মাহেন্দ্রানীর ঘরের সামনে। তালা খুলে ভেতরে ঢুকল তারা। সুইচ টিপে আলো জ্বালাতে গেল, কিন্তু লাইট জ্বলল না। লাইটটা তো জ্বলছে না। বাবা গো, আমি কিন্তু এখানে থাকব না। ধুর পিপি, এত ভয় পাচ্ছ কেন বলো তো? ভয় পাবো না এমন করে বলছিস যেন কি সুন্দর জায়গায় নিয়ে এসেছিস আমাকে। ভয় নেই, দাঁড়াও, আমি মোম জ্বালাচ্ছি, ঘরে মোম আছে। মোবাইলের আলোয় মায়ের ছোট্ট আলমারি থেকে 2-3টে বড় মোমবাতি বের করল মাহি। একে একে জ্বালিয়ে দিল ঘরে, যাতে একটু হলেও আলো হয় আর পিপির ভয় কমে। এই নো, এখন আর ভয় নেই। তুই এখন কি করবি? তুমি এক কাজ করো, এই আলমারিতে চাদর আছে, বিছানায় পেতে শুয়ে পড়ো। আমি আগে স্নান করে আসি, তারপর সব করব। না, আমি শোবো না। তুই এখানে কি করতে এসেছিস আমি দেখব। তারপর গিয়ে বাবাকে বলবে? তোর সঙ্গে বা তোর মায়ের সঙ্গে কোনোদিন বেইমানি করেছি আমি? তাহলে আজ এমন কথা বললি কেন? সরি, তুমি বসো, আমি স্নান করে আসছি। অনেক দিন ব্যবহার না হওয়ায় চাপাকলটা প্রায় বসেই গিয়েছিল। বেশ কিছুক্ষণ জোরে জোরে পাম্প করার পর অবশেষে জল বেরোলো। তাড়াতাড়ি স্নান সেরে ধোয়া জামাকাপড় পরে ঘরে ফিরে এলো মাহি। সঙ্গে ব্যাগে করে বাড়ি থেকে আনা আরও কিছু জিনিসপত্রও এনেছে সে। এসো পিসি, বাইরে এসো। বাইরে বেরিয়ে মন্দিরের সামনের আলোটা জ্বালিয়ে দিল মাহি। তারপর ঠাকুরঘর থেকে একটা বালতি আর পুরনো কাপড় নিয়ে জল ভরে ঢুকল ভেতরে। ঢুকতেই তার চোখের কোণ ভিজে উঠল। চারদিক এত নোংরা, মায়ের সামনে ছড়িয়ে ছিটিয়ে শুকনো কলাপাতা। বোঝাই যাচ্ছে মাঝে মধ্যে কেউ হয়তো ফল বাতাসা দিয়ে যায়, সেগুলো শুকিয়ে গলে গিয়ে জায়গাটা আরও অপরিষ্কার করে রেখেছে। একটা কলাপাতায় রাখা পায়েস দেখে বোঝা গেল হয়তো আজই কেউ দিয়ে গেছে, কিন্তু তাতেও পিঁপড়ে ভিড় করেছে। মাহির ভীষণ রাগ হলো। শুধু খেতে দিলেই হলো? জায়গাটা এভাবে নোংরা ফেলে রাখা যায়? সব আবর্জনা এক একে তুলে বাইরে ফেলে এলো সে। মনে পড়ে গেল মায়ের কথা। এই মন্দিরটাই ছিল মায়ের প্রাণ। নোংরা তো দূরের কথা, এক কোনায় ধুলো জমতে দিতেন না তিনি। আর আজ এই অবস্থা। যতই সে পরিষ্কার করুক, আবার কবে এখানে আসতে পারবে তা তো মা ছাড়া কেউ জানে না। কিন্তু আজ কী উদ্দেশ্যে এসেছে সে এখানে? বাড়ি থেকে বেরোনোর সময় মায়ের পুজোর জন্য ফুল, বেলপাতা, ফল সব নিয়ে এসেছিল মাহি। ঠাকুরঘর পরিষ্কার করে সে পুজোর আয়োজন শুরু করল। শিবলিঙ্গের ওপর জল ঢেলে ভালো করে ধুয়ে দিল। সব গুছিয়ে নিয়ে অনেক দিন পর মন ভরে পুজো করল সে। শর্মা পাশেই ছিল, কিন্তু রাত হয়ে যাওয়ায় উলুধ্বনি বা শঙ্খ বাজানো হলো না। কারণ এখন এই জায়গাকে সবাই ভুতুড়ে বলে ভয় পায়। কাউকে ভয় না পাইয়ে চুপচাপই পুজো সারল মাহি। পুজো শেষ করে শর্মাকে বাইরে দাঁড়াতে বলে মন্দিরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল সে। শর্মা ভাবছিল হয়তো বৌদির মতো কোনো তন্ত্র সাধনা করবে মাহি, কিন্তু না, ব্যাপারটা অন্য কিছু। মাকে ভোগ খাইয়ে মনে সাহস জোগাড় করে নিজের কাজ শুরু করল মাহি। বেদির ওপর থাকা মায়ের কাঠামোটা আস্তে আস্তে পিছনের দিকে টানতে লাগল সে। পারিস না মা, পারিস না। মূর্তিটার যা অবস্থা, আর ভেঙে ফেলিস না।
কিছুটা সরাতেই সামনে দেখা গেল বেদির নিচে একটা বড় মুখের গর্ত। মাহি কল্পনাও করেনি এখানে এমন কিছু থাকতে পারে। ঠিক তখনই গর্তের ভেতর থেকে ফনা তুয়ে বেরিয়ে এলো একটা বিশাল সাপ। বাবা গো, চিৎকার করে উঠল মাহি। কিন্তু আশ্চর্য, সাপটা কিছুই করল না। নিজে থেকেই সরে গিয়ে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল, আর দেখা গেল না। গর্তের ভেতরে অনেক পিঁপড়ে আর পোকামাকড়। অন্ধভাবে হাত দিলে কামড় খাওয়ার ভয় আছে, তাই মোবাইলের আলো জ্বেলে ভেতরে তাকানোর চেষ্টা করল মাহি। হাত ঢুকিয়ে বুঝল ভেতরটা বেশ বড়। খোঁজাখুঁজি করতে করতেই হাত লাগলো একটা কিছুর সঙ্গে। টেনে বের করে আনলো লাল শালু কাপড়ে বাঁধা একটা পুটলি। আবার হাত ঢুকিয়ে এক এক করে আরও ৩-৪টে পুটলি বের করল সে। একটা একটা করে খুলতে শুরু করল। একটায় পুরনো দিনের কাগজের টাকা, একটায় নানা রকম মুদ্রা, আর একটায় সোনার গয়না, আর শেষ পুটলিতে মণিমুক্ত। সব দেখে যেন মাথা ঘুরে গেল মাহির। মায়ের মন্দিরের ভেতরে এমন অগাধ সম্পদ! মাহেন্দ্রাণী এসব জানতেন, তবু কোনোদিন এক কণাও ব্যবহার করেননি। শুধু মৃত্যুর আগে একদিন বলেছিলেন, যখন তুই সাধনার পথে এগোতে শুরু করবি তখন তোকে অনেক জায়গায় যেতে হবে, আর এই মায়ের দেখভাল করতেও টাকা পয়সা লাগবে। এখন কি আর কিছু বিনা পয়সায় হয়? যখন দরকার হবে মায়ের বেদির নিচে কিছু টাকা আছে, ওখান থেকে নিয়ে নিস, তবে লোভ করিস না। কিছু টাকা পয়সা এই কথার আড়ালে যে এমন কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে তা কোনো দিন কাউকে বুঝতে দেননি মাহেন্দ্রাণী। সবগুলো পুটুলি আবার আগের জায়গায় রেখে দিল মাহি। শুধু কিছু টাকা, 2টো মুদ্রা আর একটা সোনার চেন আলাদা করে নিল, এক টুকরো কাপড়ে বেঁধে নিজের কাছে রাখল। তারপর সবকিছু ঠিকঠাক করে মায়ের মূর্তিটাও আগের জায়গায় বসালো। মন্দিরের দরজা ভেজিয়ে শর্মাকে নিয়ে ঘরে ফিরে এলো মাহি। হ্যাঁ রে, বললি না তো কি করছিলি, দেখো বলেই কাপড়ের ভাঁজ খুলে সব দেখালো মাহি। ও মা গো, এগুলো মন্দিরে ছিল? হ্যাঁ, শুধু এটুকু না, আরও আছে। আরও আছে মানে? গুপ্তধন নাকি? গুপ্তধনই বলতে পারো। তুই জানলি কি করে? মা বলেছিল। বৌদি, এগুলো এতদিন বৌদির কাছেই ছিল, তাহলে উনি এত কষ্ট করে আতপেটা খেয়ে থাকতেন কেন? কারণ তার লোভ ছিল না পিপি। এগুলো আজকের নয়, অনেক পুরনো। গল্পটা মাই বলেছিল। এই বল না বল, গুপ্তধন, তাও আবার এমন জায়গায়? কি কি আছে রে? শুনতে খুব ইচ্ছে করছে। এত উত্তেজিত হওয়ার কিছু নেই। এগুলো কেউ লোভ করে নিতে গেলে সেখানেই মারা পড়বে। আরে আমি নেব নাকি? তুই গল্পটা বল। মাহি একটু চুপ করে থেকে ধীরে ধীরে বলতে শুরু করল। মায়ের মুখে শুনেছি মা তখনও এখানে আসেনি। উনিও নাকি তার বাবা ঠাকুরের কাছ থেকে এই গল্প শুনেছিলেন। এই এলাকায় তখন কোনো মানুষজন থাকত না, চারদিক ঘন জঙ্গল। এই অশ্বত্থ গাছটা তখনও ছিল। দূরের একদল ডাকাত নাকি একবার হালি শহরে ডাকাতি করতে আসে, কিন্তু ব্রিটিশ পুলিশের তাড়া খেয়ে তারা এই জঙ্গলে লুকিয়ে পড়ে। তখন এখানে মন্দির বলতে কিছু ছিল না, একটা ছোট খড়ের চালা আর তার নিচে মায়ের একটা মূর্তি। সেটাও নাকি কোনো এক ডাকাত দলই প্রতিষ্ঠা করেছিল। বাবা ঠাকুরের বয়স তখন মাত্র 17। 15 বছর বয়স থেকেই সব ছেড়ে দিয়ে মায়ের নাম নিয়ে ঘুরে বেড়াতেন। গায়ে লাল শালু, শরীরে শালুর চাদর, এই ছিল তার সব। একদিন ঘুরতে ঘুরতে তিনি এই জায়গায় এসে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পুলিশ ডাকাত খুঁজতে এসে তাকে ধরে ফেলে। চেহারায় সাধুর মতো হলেও সন্দেহ হয়েছিল তাদের। তল্লাশি করে কিছু না পেলেও জোর করে নিয়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই কোথা থেকে এক মহিলা এসে দাঁড়ালেন সামনে। হ্যাঁ গো, যাকে তোমরা খুঁজছো এ তো সে নয় গো। ওই ষষ্ঠী ডাকাতের দল পশ্চিমে পালিয়েছে। এ তো আমার ছেলে। আমরা মা ছেলে এখানেই থাকি। তোমরা আসার আগেই ওরা পালিয়েছে। পুলিশ বলল, আপনি সত্যি বলছেন? সত্যি না তো মিথ্যে বলবো নাকি? বলো তো, আমাকে কি ওই ডাকাত দলে দেখেছ? না। তাহলে ঠিক আছে, আমরা পশ্চিমে যাচ্ছি, না পেলে আবার ফিরব। এই বলে পুলিশ চলে গেল। বাবা ঠাকুর তখন অবাক। এই ঘন জঙ্গলে এই মহিলা এলেন কোথা থেকে? কেনই বা তাকে বাঁচালেন? তার দিকে তাকাতেই তিনি দেখলেন বিগম্বরী মা স্বয়ং দাঁড়িয়ে আছেন। সাধারণ নারীর রূপে এসে নিজের সন্তানকে বাঁচিয়েছেন। হাত জোড় করে মাটিতে বসে পড়লেন বাবা ঠাকুর। তখন মা বললেন, আমি তোর অপেক্ষায় ছিলাম বাবা। আজ থেকে তুই এখানেই থাকবি, আমার কাছে। নিজের সাধ্যমতো আমার একটা বাসস্থান গড়ে তুলবি। তবে আমি ডাকাতকালী নই, স্নেহময়ী দক্ষিণাকালী রূপেই তোর পুজো নেব। তোর সাধনায় সিদ্ধি লাভ হবে। আজ থেকে 11 দিন ফল খেয়ে থাকবি। তোর বিদ্যা আমি তোকে দিয়ে যাব। এই বলে মা অন্তর্ধান করলেন, আর বাবা ঠাকুর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন।
কিন্তু পুরো ঘটনাটা লুকিয়ে লুকিয়ে দেখছিল ডাকাত দলের একজন। সে দৌড়ে গিয়ে সব কথা জানালো তাদের সর্দার ষষ্ঠী ডাকাতকে। সর্দার তখন তার দলবল নিয়ে চলে এলো এখানে। একজন নদী থেকে জল এনে বাবা ঠাকুরের মুখে ছিটিয়ে দিল। ধীরে ধীরে জ্ঞান ফিরল তার। চোখ খুলতেই দেখল চারপাশে 15-16 জন ডাকাত দাঁড়িয়ে। ভয়ে তার গলা শুকিয়ে গেল। ঠিক তখন সর্দার এগিয়ে এসে বলল, মায়ের ভিটে গড়ার ব্যবস্থা করতে হবে তো নাকি? বাবা ঠাকুর অবাক, সে জানল কি করে? সর্দার হেসে বলল, কি করে জানলাম তাই ভাবছিস তো? আরে আমিও তো মায়ের সন্তান। আমরা ডাকাতি করি নিজেদের জন্য নয়, মায়ের কাজের জন্য। আমি তোর জন্য মায়ের ভিটে তৈরি করে দেব, তবে তোকে একটা কথা দিতে হবে। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।